হ্যালো হ্যালো হ্যালো, যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকে একটু ক্যামেরাতে প্রবলেম দিচ্ছিল বলে একটু দেরি হয়ে গেল। প্রথমে ক্যামেরাতে কানেকশন পাচ্ছিল না। সাউন্ড ক্লিয়ার আছে, গুড, ভেরি গুড। যারা অলরেডি ফেসবুকে যুক্ত হয়ে গেছে তারাও একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ক্লিয়ার আছে, ঠিক আছে। আজকে ক্লাস নম্বর 10 তো, একটু শিওর করো তো ক্লাস নম্বর 10 তো না? আগের দিন তো 9 হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের 10 নম্বর ক্লাস করব। তো প্রথম ক্লাসটা ছিল ওরিয়েন্টেশন ক্লাস, সেই হিসাবে যদি বলি তাহলে আজকে আসলে 9 নম্বর ক্লাস। ভাই করা জার্সি, হ্যাঁ আজকে আবার নতুন একটা জার্সি, নতুন একটা টি শার্ট, দেখো এই যে পিছনটা, এটা সামনে। তো দুইটা টি শার্ট তোমরা দেখে ফেলছো, নতুন ডেমো চলে আসছে। তো তোমরাও পাবা এই টি শার্ট, কোনো সমস্যা নেই। মেগা এক্সাম দিতে হবে, তারপরে সেই মেগা এক্সামে টপ করতে হবে। ঠিক আছে, তোমাদেরকেও দিব, তোমাদেরকে দেওয়ার জন্যই টি শার্ট, বাট এমনি এমনি পাওয়া যাবে না। মেগা এক্সামে খুব ভালো রেজাল্ট করতে হবে, টপ করতে হবে। ওকে, তো চলো আজকে আমরা শুরু করি। আজকে আমরা ভেক্টর ভেক্টর অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক পড়ব। সৃজনশীল প্রশ্ন, বোর্ড পরীক্ষার জন্য সৃজনশীল প্রশ্ন এবং অ্যাডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। টপিকটা হচ্ছে নদী নৌকার ম্যাথ প্রবলেম। তো আজকে আমরা এই নদী নৌকার ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা শুরু করব। এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন বললেই নদী নৌকা, মানে বিগত বছরগুলোতে, এইবার এইবার হয়তো একটু কম আসছে বোর্ডে, কিন্তু এর আগের বছরগুলোতে নদী নৌকার ম্যাথ মিস নাই। প্রত্যেক বোর্ডেই ভেক্টর থেকে কি ম্যাথ, নদী নৌকার ম্যাথ, এটা আসতোই। এবার হয়তো একটু কম আসছে, কিন্তু আসবে, সামনে কিন্তু আবারও আসবে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নদী নৌকার ম্যাথ। তাহলে সুন্দর করে হেডিংটা লিখে নাও, নদী নৌকার সমস্যাবলী। সমস্যাবলী, দেখো হাজার হাজার ম্যাথ আমরা করব না, আমরা নিয়ম শিখব। নিয়ম শিখলে, নিয়ম শিখব, সূত্রগুলা শিখব, শিখলে যে কোনো ম্যাথ খুব সহজে আমরা করতে পারবো। দেখো এক একটা ম্যাথ এক এক রকমভাবে করার চেয়ে সবগুলো ম্যাথকে একটা ছাঁচে ফেলে একই নিয়মে করাটা বেটার। তা আমরা কি করবো, একই নিয়মটা ভালো করে বুঝবো। নদী নৌকার ম্যাথ প্রবলেম সলভ করার সূত্রগুলাকে খুব ভালো করে বুঝবো। তারপরে কনফিডেন্স লেভেলটা আমাদের এমন থাকবে যে এবার নদী নৌকার যে কোনো ম্যাথ দিক, আই ক্যান সলভ ইট, এরকম কনফিডেন্স আমার থাকবে। তা আমি সেইভাবেই আলোচনা করব যাতে তুমি নদী নৌকার যে কোনো ম্যাথ প্রবলেম খুব অনায়াসে সলভ করতে পারো। দেখো যেটা হয়, তুমি কেবল ফার্স্ট ইয়ারে তুমি একটা ম্যাথ প্রবলেম বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে সলভ করা দেখবা। তো তোমার প্রথমে, তুমি তো কেবল ফার্স্ট ইয়ারে, তো তোমার তো আসলে সব কনসেপ্ট মাথার মধ্যে নাই। এই কারণে একটা ম্যাথ দেখে তুমি হঠাৎ করে তার সলভটা দেখতেছো, দেখে তোমার ভয় লেগে যাবে, আরে এটা কি করছে। তো পড়াশোনার টেকনিকটা ভালো করে বুঝতে হবে। পড়াশোনার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে কোনো একটা ম্যাথ প্রবলেম দেখে আগেই সলভ দেখা যাবে না। আমাদের কিন্তু একটা বদ অভ্যাস আছে, খুবই বদ অভ্যাস। সেটা কি, কোনো একটা প্রবলেম নিজে পড়ে নিজে সলভ করার অ্যাটেম্প নেওয়ার আগেই আমরা সলভে কি করছে ওটা দেখে ফেলি। এইটা যারা করো তারা কিন্তু সামনে বেশি দূর আগাইতে পারবে না। অনেকের এই অভ্যাসটা আছে। তো যাদের যাদের এই অভ্যাসটা আছে, অভ্যাসটা চেঞ্জ করতে হবে। আমরা কখনো সলভ আগেই দেখব না। প্রথমে প্রবলেমটা পড়বা, প্রবলেমটা পড়ার পরে তুমি দেখবা যে তুমি যতটুকু পর্যন্ত পড়ছো, ধরো আমি তোমাকে ভেক্টর যতটুকু পড়াইছি তার জ্ঞান দিয়ে এই প্রবলেমটা সলভ করা যায় কিনা, তার মধ্যে এটা পড়তেছে কিনা, তুমি আগে এইটা অ্যানালাইসিস করবা। দেন তুমি বুদ্ধি খাটাবা, সূত্র কি মনে করবা, ম্যাথ প্রবলেম সলভ করার জন্য অ্যাটেম্প্ট নিবা। এটা কিন্তু শেখার বা প্রবলেম সলভ করার দক্ষতা বাড়ানোর সবচেয়ে বেস্ট ওয়ে। তুমি যদি একটা ম্যাথ দেখে, ও আচ্ছা ম্যাথটা পড়লাম, দেখি কি করছে, উত্তর কি করছে আমি দেখে ফেললাম, অনেকে আবার মনে করতে ভাই উত্তর দেখে আমি বুঝি, না না, তুমি যখন আগেই উত্তর দেখো, উত্তর দেখে বুঝো না, তুমি উত্তরটা বুঝেও মুখস্থই করো।
এটা করা যাবে না, ঠিক আছে? তো এই কারণে আমি তোমাদের বই প্রথম বলছি যে তোমরা আগে বই দেখিও না, আগে তোমাদের একটু বই দেখতে নিষেধ করছি, ঠিক আছে? কারণ বই দেখলে অনেক সময় দেখবা বই দেখলেই ভয় পেয়ে যাচ্ছ প্রথম, কারণ বইয়ে একটা ম্যাথ কীভাবে সলভ করছে, একটু কঠিন নিয়মে সলভ করছে। তো নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে এই কথাটা আমি সুন্দর করে বলতে চাই যে নদী নৌকার ম্যাথে তুমি যখন বই খুলবা, বোর্ড বই খুলবা, দেখবে এক একটা ম্যাথ এক এক রকমভাবে করা আছে এবং কিছু কিছু ম্যাথ কিন্তু ভুলও আছে বই। তো তোমার আসলে জিনিসটা কি করতে হবে, মাথায় এই জিনিসটা বুঝে নিতে হবে যে আচ্ছা এই প্রবলেমটা ভুল আছে। তোমার ম্যাথ পড়ে তোমার নিজের বুঝতে হবে প্রবলেমটা ভুল আছে, আমি বলবো না। বইয়ে অনেক প্রবলেম এরকম ভুল আছে, তোমার বুঝতে হবে, তোমার ডিসিশন নিতে হবে প্রবলেমটা ভুল আছে, এবং তুমি নিজে অ্যানালাইসিস করবা, ও আচ্ছা বইয়ে এইভাবে সলভ করছে, আরে এ তো আরো সহজভাবে সলভ করা যায়, এরা কেন এত কঠিন করে করছে। তাহলে নিজের মধ্যে ওই কনফিডেন্স লেভেলটা গ্রো করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করে দিই। আমি একটা ছোট্ট প্রবলেম দিয়ে শুরু করি। নদী নৌকার প্রবলেমটা বলা হচ্ছে যে একটি নদীতে স্রোতের বেগ, একটি নদীতে স্রোতের বেগ 8 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগ, নদীতে কোনো মাঝি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 10 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালালে, 10 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালালে নৌকাটি কত বেগে কোন দিকে চলবে? কত বেগে কোন দিকে চলবে? তো প্রবলেমটাকে একটু ফিল করার ট্রাই করো। একটা নদীতে স্রোত আছে, তো স্বাভাবিকভাবে তুমি দেখবা যারা ধরো নদী টদী পার হইছো, যেমন আমার বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে বাগেরহাট, তো বাগেরহাট থেকে খুলনা শহরে আসতে গেলে রূপসা নদী পার হইতে হইতো। তা আমি দেখতাম যে যখন ওই নদী পার হইতাম ট্রলারে করে বা নৌকায় করে, যখন নদী পার হইতাম দেখতাম ঘাট বা পাড় যেদিকে দেখা যাচ্ছে মাঝি অন্য কোনো একটা দিকে নৌকা চালাচ্ছে, কিন্তু একটা সময় দেখতাম আমরা পাড়েই পৌঁছাই গেছি। কিন্তু যদি কোনো মাঝি পাড় বরাবর নৌকা চালানো শুরু করতো, তাহলে স্রোতের ধাক্কায় ভাসায় নিয়ে পাড় থেকে দূরে সরে যাইত, কারণ নৌকাটা কিন্তু শুধুমাত্র নৌকার বেগ নিয়ে চলছে না। কিভাবে চলছে? নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি নিয়ে চলছে। নদী নৌকার প্রবলেম যখনই দেখবা তখন এরকম দুটো দাগ দিয়ে একটা নদী এঁকে ফেলবা, এটা নদীর একটা পার, এটা নদীর একটা পার। এবার দেখো, ধরো এইখানে হচ্ছে নৌকা, ঠিক আছে, একটা বিন্দু দিয়ে নৌকা বুঝাবা, কোনো সমস্যা নেই। তো নদীতে কি আছে? নদীতে স্রোত আছে, এই যে এই দিক বরাবর স্রোত ধরলাম। ভাই এদিকে কেন স্রোত ধরলেন? তুমি এদিকেও ধরতে পারো, ঠিক আছে, বাট নদী নৌকার যত প্রবলেম আমরা সামনে করব, আমরা ডান দিকেই স্রোত ধরি। ডান দিকে স্রোত ধরি কেন? কারণ ডান দিকে ধরো একটু লেখার জায়গা টায়গা থাকে, তো এই কারণে ডান দিকে স্রোত ধরি। তো তুমি এই কাজটাই করবো যে ডান দিকে নদীতে স্রোত আছে, এই যে স্রোতের বেগ, তাহলে নৌকাটা দেখো, নৌকার উপরও স্রোতের বেগ কিন্তু এই বরাবর। তো স্রোতের বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইউ হচ্ছে স্রোত, স্রোতের বেগকে ইউ দিয়ে প্রকাশ করি। এটাই করবা। তুমি যদি মনে করো ভাই আমি অন্য কিছু দিয়ে প্রকাশ করবো, ভাই প্রকাশ করতে পারো, কিন্তু ওই যে আমরা কিছু সূত্র টুত্র বানাবো, তো তুমি যদি এখানে একটু মাতবাড়ি করো তাহলে কিন্তু তুমি এক ঘরে হয়ে যাবা, তোমার সাথে কারো সূত্র মিলবে না। এই কারণে আমরা যেভাবে প্রকাশ করি ওইভাবেই প্রকাশ করবা। ইউ হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার, 8 কিলোমিটার/আওয়ার। স্রোতের সাথে নৌকা চলতেছে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে, মাঝি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে নৌকা চালাচ্ছে। নৌকার বেগটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব, এটা 10 কিলোমিটার/আওয়ার। তাহলে এই নৌকাটা যদি এমন হইতো, ধরো নৌকাটা পাড়ে কোনো খুঁটি টুটির সাথে বাধা নাই, নৌকাটা এখানে রাখা আছে, নৌকাটাও চালানো হচ্ছে না, নৌকার কোনো বেগ নাই, তাহলে স্রোতের সাথে নৌকাটা ভেসে যাইতো, তখন নৌকার বেগ হইতো 8 কিলোমিটার/আওয়ার, স্রোতের বেগের সমান। এবার মনে করো নদীতে স্রোত নাই, অর্থাৎ 8 কিলোমিটার/আওয়ার নাই, শান্ত নদীতে, যেমন পুকুরের পানি যেমন হয় শান্ত, কোনো স্রোত নাই, তো শান্ত পানিতে তুমি যখন নৌকা চালাবা, নৌকা যে বেগে যেদিকে চালাবা সেই বেগে সেই দিকেই চলবে। এখন নদীতে স্রোতও আছে, আবার নৌকাও চলতেছে, তাহলে মাঝি যেদিকে নৌকা চালাইতে চাচ্ছে, শোনো ভালো করে, মাঝি যেদিকে নৌকা চালাইতে চাচ্ছে নৌকাটা কিন্তু সেই দিক বরাবর পাড়ে পৌঁছাবে না। কি হবে? মাঝি এদিকে চালাচ্ছে, স্রোত
কন্টিনিউয়াসলি তাকে ধাক্কা দিচ্ছে। তো স্রোতের ধাক্কায় নৌকা দেখো এইদিকে যাইতে চাইছিল, নৌকা একটু পরে বেঁকে এখানে চলে গেছে। তখন কি স্রোতের ধাক্কা বন্ধ হয়ে গেছে? না, স্রোত তো তাও আছে। তাহলে স্রোতের ধাক্কায় নৌকা একটু পরে নৌকাটা এখানে, তার একটু পরে নৌকাটা এখানে, তার একটু পরে গিয়ে নৌকাটা এখানে, অর্থাৎ এখানে গিয়ে পৌঁছাইছে, কিন্তু মাঝি যাইতে চাইছিল এখানে। তাহলে স্রোতের কন্টিনিউয়াস ধাক্কায় নৌকাটা গিয়ে পৌঁছাইছে হচ্ছে এখানে। তাহলে নৌকাটা স্রোতের বেগ নিয়েও চলছে না, নৌকার বেগ নিয়েও চলছে না, নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি নিয়ে এদিক বরাবর চলছে। লব্ধি বেগটাকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করি, ইউ ভি, লব্ধি বেগটা হচ্ছে ডাব্লু। আমাদের ওটাই প্রশ্ন করছে নৌকাটি কত বেগে কোন দিকে চলবে। তাহলে নৌকার বেগের মান বের করব, এবং এই যে স্রোত বা পাড় তার সাথে নৌকার যে কোণটা, সেই কোণটা থেটাটা বের করব। তো বলো, আমরা পারি না? আমরা লম্বাংশ দিয়েও করতে পারি, আবার যেহেতু এখানে দুটো ভেক্টর আছে ডাব্লু, এটা ইকুয়াল টু রুট ওভার, যেহেতু দুটো ভেক্টর, ইউ স্কোয়ার ভি স্কোয়ার অর্থাৎ 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 10 কস কত ডিগ্রি, কস 60 ডিগ্রি দিয়ে এখান থেকে লব্ধির মান বের করে ফেলবো। কত আসছে লব্ধির মান বলো তো একটু 15.62। ওকে, তাহলে 15.62 এত কিলোমিটার পার আওয়ার। এবং দিক থেটা যদি বের করি, ট্যান ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল, কার সাথে, স্রোতের বেগের সাথে, অর্থাৎ নিচে 8 বাকিটা 10, 10-এর সাইন 60 ডিগ্রি, 10-এর কজ 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি। তাহলে ভাই ট্যান ইনভার্স 10 সাইন 60 নিচে 8 যোগ 10 কজ 60, তাহলে এখান থেকে আসছে 33.67 ডিগ্রি। এই কোণটা কার সাথে? স্রোতের সাথে। তাহলে স্রোতের বেগের সাথে বা স্রোতের সাথে নৌকাটি এত বেগে এত কোণে চলবে। যদি লম্বাংশ দিয়ে করতাম, বলো তো লম্বাংশ দিয়ে করলে কি করতাম, বলো লম্বাংশ দিয়ে করলে কি করতাম? লম্বাংশ দিয়ে করলে ইউ এবং ভি এর লব্ধিকে ডাব্লু, তাহলে ইউ স্রোত এই দিক বরাবর ধরলাম এক্স অক্ষ, যে কোনো একটাকে এক্স অক্ষ ধরবো। কাকে এক্স অক্ষ ধরবো? দেখো যেভাবে আঁকছি তাতে ইউটাকে এক্স অক্ষ ধরলে সুন্দর বুঝতে পারবো, ইউকে এক্স অক্ষ ধরলাম। তাহলে আমরা যদি লম্বাংশ উপপাদ্য খটাই, তাহলে দেখো ভালো করে বুঝবা, এটা লাগবে পরে। লব্ধির লম্বাংশ, লব্ধির সাথে স্রোতের কোণ কত? থেটা। তাহলে ডাব্লু কস থেটা, এটা ইকুয়াল টু, বলো কি হবে? ইউ এর সাথে স্রোতের কোণ, ইউ এর সাথে ভাই স্রোত একই দিকে, তো দেখো ইউ যেদিকে স্রোত সেদিকে, বা এক্স অক্ষ সেদিকে, এক্স অক্ষের সাথে ইউ এর কোণ ইউ কজ 0 ডিগ্রি প্লাস ভি, এই যে ভি, ভি কজ আলফা, মানে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটাই তো আলফা, এই আলফাটাই তো 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, একবারে লিখে দিলাম আলফাটা। তাহলে এখান থেকে দেখি মানটা কত আসে। আচ্ছা, ইউ এর মান বসা দাও, ইউ এর মান হচ্ছে 8 যোগ ভি এর মান কত, ভি এর মান 10 আর cos 60 কত, cos 60 হাফ। তাহলে 8 আর 5, 8 5 13, 8 5 13 ডট 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 সমীকরণ 1। এবার ডাব্লু সাইন থেটা ইকুয়াল টু, এই লাইনে যেখানে যেখানে cos সেখানে সেখানে সাইন, তাহলে ইউ সাইন 0 প্লাস ভি সাইন 60। তাহলে এখান থেকে যদি হিসাব করি, ইউ এর মান, ইউ সাইন 0 0 রে ভাই, ভি সাইন 60 মানে 10, সাইন 60 মানে √3/2, তাহলে 5√3, এটা সমীকরণ 2। এবার 1 নম্বর 2 নম্বর নাও বর্গ করে যোগ করে দাও, তাহলে 13 স্কোয়ার আর 5√3 তার স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার যোগ 5√3 তার স্কোয়ার রুট ওভার অ্যান্সার 2√61 মানে 15.62, বা সুন্দর তো মিলে গেছে, এত কিলোমিটার পার আওয়ার। কোণের মান বের করতে পারবো না, ডাব্লু সাইন থেটা ডিভাইডেড বাই ডাব্লু কস থেটা, ডাব্লু ডাব্লু কাটাকাটি, সাইন বাই কস ট্যান থেটা, তাহলে থেটা ইকুয়াল টু, একবারে লিখি, বড় হয়েছে না? তাহলে থেটা ইকুয়াল টু, থেটা কার সাথে? স্রোতের সাথে, মানে এক্স অক্ষের সাথে, ট্যান ইনভার্স 5√3 ডিভাইডেড বাই 13 করে দেখো, কোণের মান 33.67 ডিগ্রি আসবে। বুঝতে পেরেছ? এই তো হয়ে গেল, ক্লিয়ার? এটা কি সবাই বুঝছো? বলো, এটা কি সবাই বুঝছো? বলো। আর একবার বলেন ভাইয়া, না না খবরদার, এটা তো আর একবার বলা যাবে না, লম্বাংশ উপপাদ্য খাটাইছি, তার মানে তুমি আগের ক্লাস করো নাই। যারা পরে যুক্ত হচ্ছ, প্রত্যেক দিনও তো ধরো অনেকে এনরোলমেন্ট করতেছো, তো যারা পরে যুক্ত হচ্ছ
তারা প্রথম দিন যুক্ত হয়ে লাইভ ক্লাসে ঢোকা নিষেধ। এটা কিন্তু একেবারে অন্যায়। তুমি কি করবা, যারা পরে যুক্ত হচ্ছ তারা প্রথমের ক্লাসগুলা সিরিয়াল বাই করতে 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 তারপরে আসবা। হ্যাঁ, অন্যদের তুলনায় একটু পিছনে থাকবা, তো ওটা কাটায় উঠতে হবে। ঠিক আছে, ধরো ক্লাস হয় সপ্তাহে কয়টা, 3টা করে ক্লাস হচ্ছে, তো তুমি চেষ্টা করবা যে সপ্তাহে আমি 5টা ক্লাস করে ফেলবো, এই তো তাহলে আগায় গেলা 2টা ক্লাস, এভাবে আগায় যাবা। 60 ডিগ্রি দেন দিলে কেমনে বুঝলেন? বান দিকে তো হতে পারে। হ্যাঁ, স্রোতের সাথে, স্রোত এইদিকে না, স্রোতের বেগ এইদিকে না, এইদিকে কেন হবে? এইদিকে কি স্রোত আঁকছি? এই দিকের সাথে 60 ডিগ্রি কেমনে হবে? স্রোতের সাথে মানে কি? স্রোতের সাথে মানে পানির সাথে না রে ভাই। স্রোতের সাথে মানে স্রোত যেদিকে তার সাথে 60 ডিগ্রি কোণে। তো স্রোতটাকে আমি আঁকছি এদিকে, তার সাথে 60 ডিগ্রি কোণে। স্রোতকে এদিকে যে এর সাথে 60 ডিগ্রি কোণ আঁকবো। স্রোত যেদিকে আঁকছো তার সাথে 60 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? এখন শোনো, বুদ্ধি খাটাইতে হবে। এই যে আমি তোমাদের মানে ম্যাথের বাইরে একটু কথা বলি। আমি তোমাদের এই যে একটা গ্রুপে দেখলাম, আমরা একটা ম্যাথ করছিলাম, ম্যাথে লব্ধিটা আসছিল এইদিকে, একটা লম্বাংশ উপপাদ্যের ম্যাথ, এই গত ক্লাসেরই ম্যাথ। লব্ধিটা আসছিল এইদিকে, তো এইদিকে আসা মানে কি, আর কস থেটা, যেটা এই যে আর কস থেটা, এইটা আসছিল পজিটিভ, আর কস থেটা সরি এটা আসছিল নেগেটিভ, নেগেটিভ মানে এই যে এতটুকু, আর আর সাইন থেটা মানে ওয়াই অক্ষে, এই যে এইটুকু হচ্ছে আর সাইন থেটা, এই আর সাইন থেটাটা আসছিল পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এই কোণটাই কিন্তু আমরা পাইছিলাম। তো এই কোণটা পাইছিলাম বলে যে -6 দশমিক কত ডিগ্রি যেন আসছিল, ধরলাম 37 ডিগ্রি, ধরলাম যে অ্যাঙ্গেলের মানটা এটা আসছিল। এবার অনেকে কি করছে, এটা ক্যালকুলেটারে করছো, করে 173 বা 174 দশমিক সামথিং পাইছো। ভাই, ওইখানে অ্যাঙ্গেল যেটা দেখাচ্ছে আর তোমার অ্যাঙ্গেল যেটা আসছে, ভুল আসছে কি না? ক্যালকুলেটার সবসময় কি বুঝে জানো? ক্যালকুলেটার বুঝে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তুমি এই কোণটা পাইছো, তাহলে বলো তো ভাই এই কোণটা কত? এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 180 থেকে এই যে 6.63 বাদ দিবা। 6.63 বাদ দিলে কত থাকবে? 173.63 ডিগ্রি। তো ক্যালকুলেটর এইটা অ্যান্সার দিছে। আমি তোমাকে কি বলছি, কোণের মানটা এক একজনের এক এক রকম আসতে পারে। এখন কোণের ব্যাপারটা বোঝার জন্য এই যে এই জায়গাটা খাটাইতে হবে। কেন এটা আসলো এটা তোমার নিজের খুঁজে বের করতে হবে। তাহলে বলো কেন এটা আসলো? ক্যালকুলেটর সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেখায়, তার মানে ক্যালকুলেটর এই কোণটা দেখাচ্ছে। আসলেই তো সত্যি কথা তো, এই কোণটা 6.37 ডিগ্রি, মানে এই কোণটা 173.63 ডিগ্রি, তাই না? বুঝতে পারছো? একজন দেখলাম গ্রুপে হয়তো পোস্ট করছিলাম, তো নাও অ্যান্সার দিয়ে দিলাম। তো এগুলা কিন্তু বুঝতে হবে, বুদ্ধি খাটাইতে হবে, নিজের বুদ্ধি খাটাইতে হবে, অ্যানালাইসিস করার দক্ষতাটা বাড়াইতে হবে। এইবার আসুন নদী নৌকার ম্যাথের এবার মূল কনসেপ্টে আসি। আমরা নদী নৌকার ম্যাথের জাস্ট একটা সিম্পল ম্যাথ করছি। পরীক্ষায় এই টাইপের ম্যাথ আসবে না। পরীক্ষায় আসবে কিভাবে পাড়ি দিলে সোজাসুজি পৌঁছাইতে পারবে, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব 0 হবে, কিভাবে পাড়ি দিলে লম্বালম্বি পৌঁছাইতে পারবে, কিভাবে পাড়ি দিলে সবচেয়ে কম সময় লাগবে, কিভাবে পাড়ি দিলে সবচেয়ে কম দূরত্বে পাড়ি হইতে পারবে। আমার কথা বুঝছো? এরকম অনেকগুলো কোশ্চেন করবে। তো আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার করার আগে আমরা দেখি নদী নৌকার ম্যাথে আসলে নদী পার হওয়া, সাঁতার দিয়ে নদী পার হবে আর মাঝে নৌকা চালায় নদী পার হবে, এটা কয়ভাবে পসিবল সেটা একটু দেখি তো। প্রথমে আসো একভাবে পসিবল, সেটা হচ্ছে সূক্ষ্ম কোণে নদী পার। তাহলে হেডিংটা লিখো সূক্ষ্ম কোণে নদী পার। দেখো এই ক্লাস করলে নদী নৌকার ম্যাথের উপরে তোমার পিএইচডি হয়ে যাবে। শুধু মনোযোগ দিয়ে আমি যা বলি তাই করতে হবে, কোনো কমেন্ট করা যাবে না, কমেন্ট থেকে দূরে থাকতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। সূক্ষ্ম কোণে নদী পার, তো ধরো সূক্ষ্ম কোণে নদী পার হবে, তাহলে একটা নদী এঁকে ফেলি, 2 দাগ দিয়ে এরকম নদী এঁকে ফেলবো। এটা হচ্ছে নদী, নদীর 2টা পাড়, একটা পাড় একটা পাড়, মাঝে এই পাড় থেকে ওই পাড়ে যাবে। তো ধরো এইটা হচ্ছে নৌকা, এবার একটা বিন্দু দিয়ে নৌকা আঁকবো, এবং পুরো এইটা জুড়ে স্রোত আঁকবো না, পুরো এভাবে স্রোত আঁকার দরকার নেই, স্রোত আঁকবো শুধু নৌকার উপরেই স্রোত আঁকবো। তো ধরো এইটা হচ্ছে স্রোত, স্রোত সবসময় পাড় বরাবরই হয়, এই যে এই বরাবরই স্রোত। তো সব জায়গায় স্রোত আঁকার দরকার নেই, শুধু নৌকার উপরে এখানে স্রোত আঁকলাম। স্রোতের বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব। এটা পাড়, এটা পাড় বা স্রোতের দিক বা এক্স অক্ষ যেটাই বলি না কেন।
এবার এর সাথে আলফা কোণ করে, আলফা কোণটা কেমন কোণ হবে? সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণে নদী পার। তাহলে এই যে আলফা কোণ, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণে মাঝি এই বরাবর নৌকা চালাচ্ছে, নৌকার বেগ হচ্ছে ভি, অথবা সাঁতারু সাঁতার দিচ্ছে, সাঁতারুর বেগ হচ্ছে ভি। ঠিক আছে? তাহলে ইউ হচ্ছে স্রোত, ভি হচ্ছে নৌকা বা সাঁতারু, নৌকা বা সাঁতারুর বেগ। ওকে, দেখো এইটা হচ্ছে নদীর প্রস্থ। দেখো এটা প্রস্থ না নদীর? নদীর প্রস্থকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম। এখন বলো, এটা ইউ, এটা ভি, এটা নৌকা। তো নৌকা কি ইউ নিয়ে চলবে? নো। ভি নিয়ে চলবে? নো। তাহলে কি হবে? ইউ আর ভি এর লব্ধি নিয়ে নৌকাটা চলবে। তাহলে ইউ আর ভি এর লব্ধি, এই লব্ধি এই বরাবর নৌকাটা চলবে। এভাবে চলে এইখানে পৌঁছাবে। ধরো এভাবে চলে নৌকাটা পাড়ের এইখানে গিয়ে পৌঁছাবে, লব্ধি বেগ নিয়ে নৌকাটা চলবে। তাহলে এবার সবাই একটু তাকাও বোর্ডে, বোর্ডে তাকাও। দেখো পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব, পাড় বরাবর, পাড় 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 বরাবর অতিক্রান্ত দূরত্ব, নৌকাটা ছিল এখানে, নৌকাটা পৌঁছাইছে এখানে। পাড় বরাবর কতটুকু ভেসে গেছে? পাড়, পাড় বরাবর। এটা নৌকার প্রকৃত অতিক্রান্ত দূরত্ব। নৌকার অতিক্রান্ত দৈর্ঘ্য কত? অতিক্রান্ত পথ কত? পথের দৈর্ঘ্য এস। এটা হচ্ছে পথের দৈর্ঘ্য, এই বরাবর এটা হচ্ছে পথের দৈর্ঘ্য এস। পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা। এখান থেকে দেখো নৌকাটা এই বিন্দু থেকে রওনা দিছে, তাহলে এর ঠিক বিপরীত বিন্দু এইটা। এবার নৌকা এখানে পৌঁছায় নাই, এখান থেকে ভেসে পাড়ের এখানে গিয়ে পৌঁছাইছে। তো এইটাকে বলা হচ্ছে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো পাড় বরাবর কোন অক্ষ? এক্স অক্ষ। এই কারণে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বোঝানোর জন্য আমি এক্স দিয়ে প্রকাশ করতেছি। এটা হচ্ছে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। কি বোঝা গেছে? যেমন তুমি একটা মাঠের পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব ধরো, অনেকে বুঝো, ধরো একটা মাঠ, এটা একটা মাঠ। এই মাঠের, এই যে এই মাঠের তুমি মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাই গেলা দৌড় দিয়ে, তাহলে এটা হচ্ছে মাঠের ধরো এক্স অক্ষ, আর এটা হচ্ছে মাঠের ধরো ওয়াই অক্ষ। তাহলে বলো তো তুমি ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেলা আর এক্স অক্ষ বরাবর কতটুকু গেলা? বলো, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেলা আর এক্স অক্ষ বরাবর কতটুকু? তুমি ভাই এখান থেকে এখানে গেছো না? তাহলে দেখো এর ঠিক বিপরীত বিন্দু ছিল এখানে, পৌঁছাইছো কোথায়? এখানে। তাহলে এক্স অক্ষ বরাবর তুমি ভাই এতটুকু গেছো। এটা কি সবাই বুঝলা? এটা তো বোঝার কথা, সিম্পল না? তাহলে এটা এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স। আর ওয়াই অক্ষ বরাবর কোনটা? ওয়াই অক্ষ বরাবর এখানে ছিলা, এখানে ছিলা, এখানে পৌঁছাইছো ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষের দিকে। তাহলে ওয়াই অক্ষের দিকে অতিক্রান্ত দূরত্ব এটা না? কথা কি বুঝছো? দেখো ওয়াই অক্ষের দিকে এটা, এক্স অক্ষের দিকে এটা, প্রকৃত দৈর্ঘ্য এটা। ঠিক আছে? প্রকৃত দৈর্ঘ্য এটা। একটা মাঠ, এরকম একটা মাঠ, মাঠের এইখান থেকে তুমি এখানে চলে গেছো। ঠিক আছে? তাই আমি বললাম মাঠের এক্স অক্ষের দিকে কতটুকু গেছো? ভাই এক্স অক্ষের দিকে এতটুকু বা এতটুকু গেছো। আর ওয়াই অক্ষের দিকে কতটুকু গেছো? ভাই ওয়াই অক্ষের দিকে এতটুকু বা এতটুকু গেছো। সহজ কথা, মাঠের দৈর্ঘ্য বরাবর কত অতিক্রান্ত দূরত্ব, প্রস্থ বরাবর কত অতিক্রান্ত দূরত্ব। তাহলে সেটাই করছি, যে নৌকাটা এখানে ছিল, নৌকাটা পৌঁছাইছে এখানে। তাহলে পাড় বরাবর গেছে কতটুকু? পাড় বরাবর এইটুকুও বলতে পারো এক্স, আবার এটুকুও বলতে পারো এক্স। তা আমরা এক পাশেই দেখালাম, দুই পাশে দেখালাম দরকার নেই, এক পাশে দেখালাম। তাহলে এবার বলো তো প্রস্থ বরাবর কতটুকু গেছে? প্রস্থ বরাবর দেওয়াই আছে, এটা এখানে পৌঁছাইছে এখানে, তাহলে প্রস্থ বরাবর এইটুকু, এই যে এটা হচ্ছে প্রস্থ। তাহলে কত সেটা? ডি, প্রস্থ বরাবর ডি। তাহলে এবার সবাই একটু তাকাও বোর্ডে। নৌকাটা এই বরাবর প্রকৃত দৈর্ঘ্য এস, প্রস্থ বরাবর এতটুকু, দৈর্ঘ্য বরাবর বা পাড় বরাবর এতটুকু, এক্স অক্ষ বরাবর এতটুকু। ভাই এটা যদি এক্স অক্ষ বলি, তাহলে ডট 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 এইটারে ওয়াই অক্ষ বললে কি কোনো আপত্তি আছে? বলো, কোনো আপত্তি আছে? এটা এক্স অক্ষ, তাহলে তার লম্ব প্রস্থ, প্রস্থের সাথে এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন দেখো, আমি যদি তোমাকে বলি যে লব্ধির সাথে পাড়ের কোণ বা ইউ এর কোণ কত, তো লব্ধির সাথে কোণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? থেটা দিয়ে প্রকাশ করি না? তো লব্ধির সাথে কোণটা হচ্ছে থেটা। এখন এই যে লম্বাংশ উপপাদ্য খাটাও, লম্বাংশ উপপাদ্য খাটাও। লব্ধি ডাব্লু, ডাব্লু এর উপাংশ নাও পাড় বরাবর,
পাড় বরাবর ডাব্লিউ এর রূপাংশ নিবা। তাহলে পাড় বরাবর ডাব্লিউ এর রূপাংশ, তাহলে ডাব্লিউ কোন অক্ষ বরাবর? পাড় বরাবর, মানে এক্স অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর এই যে উপাংশটা, ডাব্লিউ এক্স না লিখলেও চলে। তাহলে ডাব্লিউ কস থেটা, এই যে কোণ, এটা থেটা, এটা ডাব্লিউ, বুঝো তো? এটা হচ্ছে ডাব্লিউ, এইটা হচ্ছে থেটা। তাহলে ডাব্লিউ এর উপাংশ এইটা ডাব্লিউ কস থেটা, আর এই বরাবর ডাব্লিউ সাইন থেটা। এটা আশা করি সবাই বুঝি। তাহলে ডাব্লিউ কস থেটা এটা। এইবার ডাব্লিউ কস থেটা ইকুয়াল টু কত? লম্বাংশ উপপাদ্য খাটাও। ডাব্লিউ কে তৈরি করছে? ডাব্লিউ লব্ধি কার কার? ইউ এবং ভি এর। তাহলে কোন বরাবর? এক্স অক্ষ বরাবর লম্বাংশ খাটাচ্ছ, এক্স অক্ষের সাথে কোণ নিচ্ছ, ডাব্লিউ কস থেটা। তাহলে তোমরা বলো ইউ, বলো বলো, ইউ কস এক্স অক্ষের সাথে ইউ এর কোণ, ইউ কস 0 একটু আগেই লিখছো কিন্তু, প্লাস প্লাস ভি, ভি কস আলফা, ভি এর সাথে এই যে কোণ আলফা, এক্স অক্ষের কোণ। তাহলে ভি কস আলফা, ইউ কস পাড়ের সাথে কোণ 0, ভি কস পাড় বা এক্স অক্ষের সাথে কোণ আলফা। ইউ কস 0 মানে ইউ কস 0 1 প্লাস ভি কস আলফা। কি কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই যে বেগটা, এই বেগটা পাড় বরাবর না, ডাব্লিউ হচ্ছে লব্ধি, তাহলে লব্ধির কোন বরাবর উপাংশ? পাড় বরাবর। তাহলে এটা পাড় বরাবর লব্ধির উপাংশ, পাড় বরাবর লব্ধির উপাংশ। তাহলে এবার বলো প্রস্থ বরাবর উপাংশ কত? এই যে প্রস্থ বরাবর, বলো প্রস্থ বরাবর, এটা কি আর বলতে হবে? প্রস্থ বরাবর হবে জাস্ট কজের জায়গায় সাইন। এই তো উচ্ছ্বাস খুব সুন্দর বুঝে গেছে, কজের জায়গায় সাইন। তাহলে আমি যদি এবার প্রস্থ বরাবর উপাংশ নিই, তাহলে ডাব্লিউ সাইন থেটা এটা ইকুয়াল টু হবে ইউ সাইন 0, ইউ সাইন 0 ভি সাইন আলফা। সাইন 0 0, এই যে সাইন 0 0, তাহলে সাইন 0 যদি 0 হয় তাহলে পড়ে থাকবে ভি সাইন আলফা, পড়ে থাকবে ভি সাইন আলফা। বলো বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? ঠিক আছে, ক্লিয়ার? এইবার শোনো, সুন্দর করে বুঝো, এবার সুন্দর করে জিনিসটা বুঝো। এটা তো ছিল নদীটা, এটা ছিল নদীটা। নদীর ইউ আর ভি আর আঁকার দরকার নেই, আমি শুধু ডাব্লিউ আঁকি। তাহলে এই হচ্ছে নৌকা, এইটা হচ্ছে ডাব্লিউ, আর পাড়ের সাথে মানে এক্স অক্ষের সাথে এই কোণটা থেটা। নৌকাটা এই বরাবর যাওয়া মানে সে এক্স অক্ষ বরাবর গেছে, কতটুকু গেছে এক্স অক্ষ বরাবর? এই যে এখান থেকে এই পর্যন্ত, অথবা এখান থেকে এই পর্যন্ত এক্স অক্ষ বরাবর গেছে। আবার সে প্রস্থ বরাবর আগাইছে, তাই না? কনসেপ্ট বুঝো। নৌকাটা এই বরাবর কোনাকুনি চলে গেছে, তো কোনাকুনি চলে যাওয়া মানে সে প্রস্থ বরাবর সামনে আগাচ্ছে, পাড় বরাবর সামনে আগাচ্ছে, প্রস্থ বরাবর আগাচ্ছে, পাড় বরাবর আগাচ্ছে, তাই না? এই দেখো নৌকাটা এখান থেকে যখন এখানে ছিল তখন প্রস্থ বরাবর এতটুকু, পাড় বরাবর এতটুকু। এখান থেকে এখানে যখন গেছে তখন প্রস্থ বরাবর এতটুকু, পাড় বরাবর এতটুকু। এখান থেকে যখন এখানে গেছে প্রস্থ বরাবর এতটুকু, পাড় বরাবর এতটুকু। বুঝছো? তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, লব্ধি বেগ ডাব্লু। তাহলে আমি তোমাকে এবার প্রশ্ন করতেছি, তুমি আমারে উত্তর দিবা, আমি তোমারে কিন্তু জায়গা মতো নিয়ে গেছি। এবার তুমি আমারে উত্তর দাও, পাড় বরাবর আগাই নিয়ে যাওয়ার জন্য কোন বেগটা দায়ী? পাড় বরাবর আগাইতে, এই যে পাড় বরাবর এতটুকু যে ঠেলে নিয়ে গেল, এতটুকু যে ঠেলে নিয়ে গেল, এটার জন্য নৌকার কোন বেগটা দায়ী? বলো কোন বেগটা দায়ী? এক্স কোনো বেগ হয় না, এক্স এক্স কোনো বেগ হয় না। অনেকে বলতেছো ইউ দায়ী, ভাই না না না, শুধু ইউ দায়ী না, ইউ এর সাথে ভিও একটু দায়ী, ইউ এর সাথে ভিও একটু দায়ী। অনেকে বলতেছো ডাব্লু, না কেন? ডাব্লু তো এই বরাবর, খুবই সহজ হিসাব, এটা ডাব্লু এটা থেটা। তাহলে পাড় বরাবর লব্ধির কোন উপাংশটা দায়ী? পাড় বরাবর আগায় নিয়ে গেছে কে? ডাব্লু কস থেটা, পাড় বরাবর ডাব্লু কস। তাহলে এবার বলো প্রস্থ বরাবর আগায় নিয়ে গেছে কে? প্রস্থ বরাবর এই যে ডি বরাবর আগায় নিয়ে গেছে কে? প্রস্থ বরাবর ঠেলে নিয়ে গেছে কোন বেগটা? ডাব্লু সাইন থেটা, ডাব্লু সাইন থেটা। ঠিক আছে, ভালো করে বোঝো। এই বরাবর আমি চলে যাচ্ছি ডাব্লু বেগ নিয়ে, এই কোণটা থেটা। তাহলে এই বরাবর গেলে আমি তো এই বরাবরও আগাচ্ছি, আমি আবার এই বরাবরও আগাচ্ছি।
পাড় বরাবর আগাচ্ছি, প্রস্থ বরাবর আগাচ্ছি, পাড় বরাবর আগাচ্ছি, প্রস্থ বরাবর আগাচ্ছি। তা আমার ডাব্লু তো ছিল এইদিকে, তাহলে পাড় বরাবর আগায় নিয়ে যাওয়ার জন্য দায়ী হচ্ছে ডাব্লু না, ডাব্লু এর পাড় বরাবর এক্স অক্ষ বরাবর উপাংশ ডাব্লু কস থিটা। ঠিক আছে, প্রস্থ বরাবর আগায় নিয়ে যাওয়ার জন্য দায়ী ডাব্লু না, ডাব্লু এর উপাংশ। এইটা যদি থিটা হয় এটা কস থিটা, এটা হচ্ছে ডাব্লু সাইন থিটা। এইটা বুঝতে পারছো কিনা? এটা বুঝলেই ডান, এটা বুঝলেই কাজ শেষ। ওকে গুড। এখন শোনো, আমরা পাড় বরাবর যত হিসাব করব সব হিসাবে ডাব্লু কস থিটা, ডাব্লু কস থিটা মানে এই যে, অনেকে বলতেছিলা যে ভাই ইউ, যারা বলতেছিলা যে পাড় বরাবর আগায় নিয়ে যাওয়ার জন্য ইউ, আমি তোমার কথার সাথে একমত। দেখো আমি তোমার কথার সাথে একমত, এটা হচ্ছে নৌকা, তো নৌকার উপর ইউ তো ঠেলতেছে, হ্যাঁ অবশ্যই পাড় বরাবর তো ইউ ঠেলতেছে, তাহলে দায়ী পাড় বরাবর ইউ, সত্যি কথা। প্রস্থ বরাবর ইউ দায়ী না, পাড় বরাবর ইউ দায়ী, ইউ আছে। এইবার আসো, ভিও তো আছে না, ভি এই বরাবর ছিল না, এই কোণটা কত ছিল? আলফা। তাহলে দেখো ভি এরও একটা উপাংশ পাড়ের দিকে হেল্প করতেছে, এই যে এতটুকু উপাংশ, ভি এর একটা কন্ট্রিবিউশন আছে। ভি বলতেছে আমিও তো পাড় বরাবর ঠেলে নিয়ে যাই একটু, তো আমি জিজ্ঞেস করলাম কতটুকু, তো তখন ভি, ভি তার উপাংশ কস আলফা। তাহলে এবার বলো তো পাড় বরাবর দায়ী, বুঝে বলো কে দায়ী পাড় বরাবর? পাড় বরাবর ইউ পুরোটুকু দায়ী, ইউ পুরোটাই পাড় বরাবর ঠেলতেছে, ইউ পুরোটাই পাড় বরাবর ঠেলতেছে। ঠিক আছে, ক্লিয়ার? আর ভি পুরোটা না, ভি কজ আলফা পাড় বরাবর ঠেলতেছে। ভি বলতেছে আমিও তো পাড় বরাবর ঠেলে নিয়ে যাই, কতটুকু উপাংশে ঠেলে নিয়ে যাই? ভি কজ আলফা। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা, তাই না? বুঝছো? কমন সেন্সে বুঝছো? ইউ প্লাস ভি কজ আলফা। ভাই দেখো তাই হয়েছে, এই যে ডাব্লু কস থিটা মানে ইউ প্লাস ভি কজ আলফা। এইবার একটা মজার জিনিস দেখো, এবার আমরা প্রস্থ বরাবর চাই, ধরো প্রস্থ বরাবর চাই, প্রস্থ বরাবর মজার জিনিসটা দেখো, এটা হচ্ছে নৌকা। দেখো ইউ তো এদিক বরাবর, বলো তো ইউ, ইউ তো পুরোটাই পাড় বরাবর ঠেলে নিয়ে যায়, প্রস্থ বরাবর ওর কোনো অবদান আছে? কোনো অবদান আছে? ও পুরোই এক্স অক্ষ বরাবর নিয়ে যাচ্ছে। একটু যদি এভাবে থাকতো না, তাহলে এই দিক বরাবর একটা উপাংশ আমি পাইতাম, ছায়া পাইতাম, অভিক্ষেপ পাইতাম। কিন্তু এমন ভাবে আছে, চিন্তা করো তো, এই বরাবর আছে, এর কি কোনো উপাংশ এই বরাবর ফেলা যাবে? এখান থেকে একটা টর্চ লাইট জ্বালো তো, দেখো তো ইউ এর কোনো ছায়া এই বরাবর পড়ে কিনা? না। তাহলে ইউ প্রস্থ বরাবর কোনো কন্ট্রিবিউশন রাখে নাই, কিন্তু ভি রাখছে। এই যেটা ছিল ভি, এইটা আলফা, তাহলে এইদিকে ভি কজ আলফা যেটা পাড়ের দিকে, আর এদিকে ভি সাইন আলফা যেটা প্রস্থের দিকে, কি তাই না? তাহলে এবার বলো প্রস্থ বরাবর আগায় নিয়ে যাওয়ার জন্য দায়ী কে? অনলি ভি সাইন আলফা। ভাই তাই তো হয়েছে, দেখো ডাব্লু সাইন থিটা মানে ভি সাইন আলফা। এটুকু বুঝছো, নদী নৌকার ম্যাচ শেষ। এটুকু বুঝতে পারলেই নদী নৌকার ম্যাচ শেষ। ঠিক আছে, এটুকু যদি আমরা বুঝতে পারি নদী নৌকার ম্যাচ শেষ। এখন আমরা হিসাব নিকাশ দেখব, সূক্ষ্মকোণে নদী পার হওয়ার জন্য হিসাব নিকাশ আমাদের দেওয়া থাকবে। কি জানো? আমাদের দেওয়া থাকবে বা গিভেন ইউ এর মান, ভি এর মান, আলফা এর মান, ইউ ভি আলফা এর মান, আর দেওয়া থাকবে নদীর প্রস্থ ডি এর মান, নদীর প্রস্থ ডি দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকবে। আমাদের কি কি বের করতে হবে? আমাদের বের করতে হবে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স, আমাদের বের করতে হবে লব্ধি বেগ ডাব্লু, আমাদের বের করতে হবে পথের দৈর্ঘ্য, প্রকৃত পথের দৈর্ঘ্য এস, আমাদের বের করতে হবে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স, তো বলছি আমাদের এগুলা বের করতে হবে। লব্ধির সাথে কোণ বের করতে হবে, এগুলা যা যা দেওয়া নেই তাই বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে? ইউ ভি ডি আর ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা বলে দেওয়া থাকবে। তাহলে বাকি সব জিনিস আমাদের হিসাব নিকাশ করে বের করতে হবে। তো বাকি সব জিনিস আমরা হিসাব নিকাশ করে বের করতে পারবো কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ পারবো, অবশ্যই আমরা পারবো। বাকি সব জিনিস হিসাব নিকাশ করে আমরা বের করতে পারবো। লব্ধি বেগ কিভাবে বের করব? ভাই লব্ধি বেগ ডাব্লু, আসো একটা একটা করে। 1 নম্বর আমাদের লব্ধি বেগ বের করতে হইতে পারে। লব্ধি বেগ ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু হবে রুট ওভার ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2 ইউ ভি কজ আলফা, অথবা লম্বাংশ উপপাদ্য খাটাইতে পারি, একটু আগে করছি। লব্ধি বেগ ও তার কোণ, লব্ধি বেগ ও তার দিক থিটা,
থেটা ট্যান ইনভার্স অথবা লম্বাংশ উপপাদ্য, যার যেটা ভালো লাগে। ট্যান ইনভার্স দিয়ে দিব একটা দাগ, যার সাথে অ্যাঙ্গেল ইউ এর সাথে, ইউ সিঙ্গেল, বাকিটাকে ভি, তাহলে ভি এর সাইন আলফা ডিভাইডেড বাই ভি এর কজ আলফা। তাহলে এগুলো আমাদের বের করতে বলবে। ওকে, সূত্রে বসাই দিব, পারবো বের করতে। এবার আসো 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট জিনিস। এইবার পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবে। বলো, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব কোনটা? কোনটা দূরত্ব পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব? এক্স। এই এক্সটা বের করতে বলবে। এক্স দেওয়া থাকবে না, ডি দেওয়া থাকবে, এক্স বের করতে হবে। তো এক্সটা কিভাবে বের করা যায়? দেখো, খুবই সহজ। পাড় বরাবর যত হিসাব করবা, পাড় বরাবর যত হিসাব নিকাশ করবা, সব হিসাব নিকাশ করবা হচ্ছে, পাড় বরাবর যত হিসাব নিকাশ করবা, সব হিসাব নিকাশ করবা হচ্ছে, সব হিসাব নিকাশ করবা হচ্ছে পাড় বরাবর বেগ ডাব্লু কস থেটা, ডাব্লু কস থেটা অথবা ইউ প্লাস ভি কস আলফা দিয়ে। কারণ পাড় বরাবর হিসাব, পাড় বরাবর বেগ দিয়ে হিসাব, পাড় বরাবর হিসাব করবো, তাহলে পাড় বরাবর বেগ দিয়ে হিসাব করব। আমি সরি, একটা জিনিস একটু মিস করছি। এর আগে আর একটা জিনিস একটু বের করতে হবে, সেটা হচ্ছে নদী পারে প্রয়োজনীয় সময়। সরি সরি, ক্ষমা ক্ষমা ক্ষমা, ঠিক আছে, আগে এটা না, আগে হচ্ছে 2 নম্বর, নদী পারে সময়। নদী পারাপারে সময়, এই পার থেকে ওই পারে যাইতে কত সময় লাগবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আগে একটু বের করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই নদী পারে সময় বের করলে দুনিয়ার সব বের হয়ে যাবে। নদী পারে যদি আমি সময় বের করতে পারি, দুনিয়ার সব কিছু হয়ে যাবে। দেখো, সময় বের করবো, এখানে কিন্তু সবই সমবেগ। ইউ সমবেগ, ভি সমবেগ, লব্ধিও তো সমবেগ, ত্বরণ টরণ নাই। তাহলে সমবেগ হলে সূত্র হচ্ছে এস ইন্টু ভিটি, সূত্র এস ইকুয়াল টু ভিটি সূত্র। তাহলে টি ইকুয়াল টু কি? টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ভি না? ভালো করে শোনো, দূরত্ব বাই বেগ, বাংলায় লিখি, বাংলায় লিখলাম দূরত্ব বাই বেগ। খুব ইম্পর্টেন্ট একটা কথা, এবার শুনবা। টি হচ্ছে দূরত্ব বাই বেগ। কোন দূরত্ব কোন বেগ, এটা ভালো করে বুঝতে হবে। অনেকগুলো দূরত্ব আছে, দূরত্ব অনেকগুলো আছে, কোন দূরত্ব নিব আর কোন বেগ নিব? খুবই সহজ হিসাব, যে বরাবর দূরত্ব নিব সেই বরাবর বেগ নিব। দূরত্ব, যে বরাবর দূরত্ব নিব সেই বরাবর লব্ধি বেগ নিব, সেই বরাবর লব্ধি বেগের উপাংশ নিব, তাই না? অবভিয়াসলি সেই কথা, লব্ধি বেগের উপাংশ। আমি তোমার একটা জিনিস একটু উদাহরণ দিয়ে বুঝাই, দেখি তোমরা কে কে উত্তর দিতে পারো। চট 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 করে উত্তর দিতে হবে, চট করে উত্তর দিতে হবে। ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব, রাজশাহীর দূরত্ব সে 600 কিলোমিটার, সে মানে ধরে নাও 600 কিলোমিটার। ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 600 কিলোমিটার। তুমি ঢাকা থেকে খুলনা গেছো একটা গাড়ি চালায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাই গেছো। বলো, রাজশাহী পৌঁছাইতে তোমার কত সময় লাগবে? দ্রুত উত্তর বলো, দ্রুত। রাজশাহী পৌঁছাইতে সময় তোমার কত সময় লাগবে? যারা 10 ঘন্টা বলছো তারা কানে ধরো, এই যে এখনো বলতেছে 10 ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টা, কানে ধরো। আগে প্রশ্ন ভালো করে মাথায় ঢুকাবা, প্রশ্ন ভালো করে আগে মাথায় ঢুকাবা। এই প্রশ্ন হয়েছে, এটা প্রশ্ন হয়েছে। আমি বললাম ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 600 কিলোমিটার, কিন্তু তুমি ঢাকা থেকে খুলনা গেছো 600 কিলোমিটার, মানে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। আমি বললাম রাজশাহী পৌঁছাইতে তোমার কত সময় লাগবে? তো তুমি আমার ধরবা না? ভাই, এটা কেমন কথা? আপনি দূরত্ব দিচ্ছেন ঢাকা থেকে রাজশাহীর, আর গাড়ি যাচ্ছে ঢাকা থেকে খুলনায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ খুলনার যে রাস্তা সেই রাস্তার বেগ দিয়ে আপনি বলতেছেন রাজশাহী পৌঁছানোর সময় বের করতে। এটা হয়? এটা হয়? হয় না। তাহলে বলো, কি করলে পারতা, কি তথ্য দিলে তুমি পারতা? যে ভাই আপনি বেগ বলছেন কোথায়? ঢাকা থেকে খুলনার, তাহলে দূরত্ব বলেন ঢাকা থেকে খুলনা, তাহলে আমি খুলনা পৌঁছানোর সময় বের করতে পারবো। বুঝলে আমার কথা? যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ বলেন, দূরত্বকে বেগ দিয়ে ভাগ দিয়ে আমি সময় বলতে পারবো। আমি ঢাকা থেকে রাজশাহী দূরত্ব বলছি 600 কিলোমিটার, তুমি আমাকে বলবা ভাই ঢাকা থেকে রাজশাহী যাওয়ার বেগটা বলেন। যে বরাবর দূরত্ব সেই বরাবর আপনি বেগটা বলেন, আপনি অন্য দিকের বেগ কেন বলতেছেন? বুঝছো আমার কথা? তো অনেকে এই আহাম্মকিটা এখানে করে। দেখো কি আহাম্মকি। অতএব টি ইকুয়াল টু
দূরত্ব বাই বেগ, বলো কোন দূরত্বকে কোন বেগ দিয়ে ভাগ দিব? নৌকার নৌকার প্রকৃত অতিক্রান্ত দূরত্ব মানে যে পথে গেছে সেই পথের দৈর্ঘ্য এস, দূরত্ব এস, ডিভাইডেড বাই বেগ, বেগ হচ্ছে ইউ। বলো হয়েছে? বলো ভাই হয়েছে? দূরত্ব এস, এস বরাবর বেগ কেমনি ইউ হয়? এস এর দিকে বেগ কোনটা? কোনটা? এস লব্ধি বেগ ডাব্লু, তাহলে ডাব্লু দিয়ে ভাগ দিতে হবে। এই যে এটাই তো কাহিনী, এই যে হয়ে গেল এস বাই ডাব্লু। আমি দেখো নৌকার নৌকার প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত পথের দৈর্ঘ্য এটা, পাড় বরাবর এক্স, প্রস্থ বরাবর ডি। আমি চাইলে পাড় বরাবরও নিতে পারি এক্স, এই যে পাড় বরাবর এক্স, এক্সটা কোন বরাবর? পাড় বরাবর। তাহলে দেখি তোমরা বলো তো এক্স এর নিচে কোন বেগটা দিয়ে ভাগ দিব? এতক্ষণ এই জিনিসগুলাই আমি বুঝাইছি, এই জিনিসগুলাই কিন্তু এতক্ষণ বুঝাইছি। পাড় বরাবর হিসাব, পাড় বরাবর বেগ নিয়ে। তাহলে লব্ধির পাড় বরাবর উপাংশ কত? কত? ডাব্লু কস থেটা। আর ডাব্লু কস থেটা মানে কি? ইউ প্লাস ভি কজ আলফা। তা আমি প্রথম লাইনে ডাব্লু কস থেটা লিখি, পরের লাইনে বসাবো। কেউ যদি মনে করো ভাই একবারে বসাই দেন ডাব্লু কস থেটা, এই দেখেন লব্ধির ডাব্লু, তার পাড় বরাবর এই যে পাড় বরাবর উপাংশ ডাব্লু কস থেটা। তাহলে এক্স নিলে এই যে এক্স হচ্ছে এই দূরত্বটা, এই দূরত্বটা এক্স, তাহলে এক্স নিলে এক্স অক্ষ বরাবর বেগ দিয়ে ভাগ দিবেন। তাহলে এবার বলো ডি নিলে কি করব? যদি আমি দূরত্ব ডি দিই, দূরত্ব যদি ডি দিই, বলো দূরত্ব ডি নিলে ডি কি? প্রস্থ, প্রস্থ বরাবর বেগ, গুড ভেরি গুড, প্রস্থ বরাবর বেগ ডাব্লু সাইন থিটা, এই তো হয়ে গেল। এবার তুমি চাইলে একটু মান বসাই দিই, আসো। টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ডাব্লু, এক্স ডিভাইডেড বাই ডাব্লু কস থেটা, ডাব্লু কস থেটা মানে ইউ প্লাস ভি কজ আলফা, ডি ডিভাইডেড বাই ডাব্লু সাইন থেটা, ডাব্লু সাইন থেটা মানে ভি সাইন আলফা। এটাই হচ্ছে নদী নৌকার ম্যাথের কোটি টাকা দামের সূত্র। কয় টাকা দাম? কোটি টাকা দামের সূত্র। ঠিক আছে, কোটি টাকা দামের সূত্র, এই সূত্রই সব। এবার নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র যদি আমি বলি, যেহেতু আমার ইউ দেওয়া, ভি দেওয়া, আলফা দেওয়া, ডি দেওয়া, তাহলে সূত্র হবে এইটা। কেন ভাই এই দুইটা কেন হবে না? এস কি দেওয়া, এস কি দেওয়া না, তাহলে ভাই এস